শোনো, হ্যাঁ বলো। আমি তোমাকে একটা কথা বলবো বলে অনেকক্ষণ থেকে ওয়েট করছি। কি কথা বলো? কলেজে প্রথম দেখায় আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। এসব তুমি কি বলছো? হ্যাঁ, আমি ঠিকই বলছি, সত্যি আমি তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি। না না, এটা হয় না। আমি তোমাকে কোনোদিনই ভালোবাসতে পারবো না, কারণ আমি পড়াশোনা করে আমার আব্বা মায়ের স্বপ্ন পূরণ করতে চাই। কিন্তু শাহিন, আমি তোমাকে ভীষণ ভালোবেসে ফেলেছি, আমি তোমাকে ছেড়ে বাঁচবো না। আমি তো বললাম তোমাকে ভালোবাসতে পারবো না। যাচ্ছ যাও, কিন্তু একটা কথা শুনে রেখো, আমি যদি জীবনে কাউকে বিয়ে করি তাহলে তোমাকেই করব। তোমার যা ইচ্ছা তাই করো। কই গো, এক গ্লাস পানি দাও। কিরে, এখনো কলেজে আসনি যে? 10:30 বাজতে চললো, কখন যাবি? আব্বা, কলেজে তেমন ক্লাস নেই, বাৎসরিক অনুষ্ঠান হবে তো, তাই একটু দেরিতে যাচ্ছি। দেখ বাপ, তোকে ভালো করে পড়াশোনা করতে হবে, মানুষের মতো মানুষ হতে হবে। তোকে ঘিরে আমাদের অনেক স্বপ্ন। তোমাকে এইভাবে বলতে হবে না, তুমি দেখো আমাদের ছেলে আমাদের মুখ উজ্জ্বলই করবে। আব্বা, মা, তোমরা দোয়া করো আমি যেন তোমাদের মুখ উজ্জ্বল করতে পারি। ঠিক আছে, যা, একটু দেখে শুনে যাস। কি রে, শাইনের সাথে কোনো রিপ্লাই পেলি? না রে, এটা নিয়ে আমি ভীষণ টেনশনে আছি। তুই বল, এমন একটা ছেলে আমাকে অ্যাভয়েড করবে? তাই তো রে, তুই ওকে ভীষণ ভালোবাসিস বল। ভালোবাসি কি রে, ওর জন্য আমি সব কিছু করতে পারি। ওই দেখ, তোর শাইন আসছে। তোরা থাম, আমি আসছি। শাহিন শোনো। এটা তুমি কি করছো? হাত ছাড়ো বলছি। যা বলবে তুমি এখানে বলো, আমি কোথাও যাবো না, আমার ক্লাস আছে। ছাড়ো। না, তুমি না বলে পর্যন্ত আমি ছাড়বো না। কি বলবো আমি? একটা মেয়ে তোমার মুখ থেকে কি শুনতে চায় জানো না? না, আমি কিচ্ছু জানি না, ছাড়ো আমাকে। কি রে, তোর বিয়েতে না তোকে ঝটকা মেরে চলে গেল, তোকে তো পাত্তাই দিল না। ওর দিমাগ যে কি করে ভাঙতে হয় সেটা আমার ভালো করেই জানা আছে। চো আমার সাথে। শাহিন, এখানে এসো। কলেজে পড়াশোনা করতে আসো না বদমাইশি করতে? এসব কি শুনছি? স্যার, আমি তো কিছুই বুঝতে পারছি না। না না, তুমি কিছু বুঝতে পারবে না তো? এত বড় অন্যায় করে আবার মুখের ওপর বলছে কিছু বুঝতে পারছি না। বেড়াই কলেজ থেকে, এই কলেজে তোর কোনো জায়গা নেই। আজকে তোকে এই কলেজ থেকে রাস্টিকেট করা হলো। স্যার, আমার অপরাধ। চুপ!
একটা মেয়েকে তুমি প্রেমের অফার দিয়ে সে যখন রাজি হয়নি তাকে তুমি জোর করে ছি 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 ছি। এটা তোমার কাছ থেকে আমি আশা করিনি। দূর হয়ে যাও আমার চোখের সামনে থেকে। স্যার, আপনার কোথাও ভুল হচ্ছে। হ্যাঁ, ভুল তো আমার হয়েছেই। যেদিন তোমার বাবা টাকার অভাবে তোমাকে ভর্তি করতে পারছিল না, সেই দিন আমার টাকা দিয়ে এই কলেজে তোমাকে ভর্তি করা হয়েছে। সেটাই আমার সব থেকে বড় ভুল। যাও, এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে তুমি বেরিয়ে যাও। দিলি তো এইভাবে একটা নিরহ ছেলে জীবন নষ্ট করে। হ্যাঁ দিলাম, কিন্তু বিশ্বাস কর এইটা আমি চাইনি। আমি চেয়েছিলাম আরো কাছে পেতে, কিন্তু হয়ে গেল তার বিপরীত। আমি অন্যায় করেছি, ভীষণ অন্যায় করেছি। এই অন্যায়ের কোনো ক্ষমা নেই। একটা কথা ভেবে রাখিস, যেভাবেই হোক ওকে আমার করবই। সেটা কিভাবে? সময় হলে সব বুঝতে পারবি। কি রে, কি হয়েছে তোর? কিছু না আব্বা। কিছু না বললেই হলো? বললাম তো কিছু না। ঠিক আছে, ছোটবেলায় তোর মা মারা গেছে। সেই ছোট্ট থেকে আমি তোকে কোলে পিঠে করে মানুষ করেছি। কোনোদিন আমি তোকে তোর মায়ের অভাব বুঝতে দিইনি। আমি মনে করেছি আমি তোর আব্বা, আমি তোর মা। আর যদি তোর মনের কথা না বলিস তাহলে কি করে বুঝবো? যদি তোর মা বেঁচে থাকতো তাহলে তো তুই নিশ্চয়ই বলতিস। আব্বা মানে হ্যাঁ বল। আমাদের কলেজের শাইনকে আমি মিথ্যা দুর্নাম দিয়ে বার করে দিয়েছি। এটা তুই কেন করেছিস মা? আমি ওকে ভীষণ ভালোবাসি। ওকে এই অপবাদটা দিয়ে আমার করতে চেয়েছিলাম, কিন্তু ঠিক আছে, এটা নিয়ে তুই দুঃখ করিস না, সব ঠিক হয়ে যাবে। হ্যালো প্রিন্সিপাল, আমি শ্রাবণীর ড্যাডি বলছি। এই নাটকটি শুরুতেই দর্শকের মন আকর্ষণ করেছে তার পরিবেশ ও চরিত্র গঠন দিয়ে। গ্রামের দুপুরবেলার দৃশ্যবিন্যাস খুবই পরিবেশ আর সময়োপযোগী। তীব্র সূর্যালোকে ধরা পড়ে এক প্রকার স্থবিরতা ও উত্তেজনা, যা নাটকের প্রেক্ষাপটকে বাস্তব করে তোলে। চরিত্র অবলায়মান রূপে ঠিক করে দেখা গেছে। প্রধান চরিত্রর হালকা খুঁটিনাটি নির্দিষ্টভাবে ফুটে উঠেছে, যেমন বিশাল আকৃতির মানুষ বাঁশ হাতে বসে থাকা, পাশি স্ত্রী লাল শাড়িতে এসে কথা বলা। এসব ছোটখাটো টুকরো নাটককে সাধারণ থেকে উঠে এনে করেছে। ডায়ালগের ক্ষেত্রে বাংলা ভাষার ব্যবহার সাবলীল ছিল। আজকে যে আমার বাপ আসবো ঘরে, তো কোনো বাজার নাই, যাও মাছ কিনে নিয়ে আসো। এই লাইনটি মাধ্যমিক হলেও বাস্তব জীবনের সাথে সংযোগ তৈরি করেছে এবং নাটকে একটু টান সৃষ্টি করেছে। চিত্রনাট্যে দৃশ্য ও বাতাবরণ ভালোভাবে সংমিশ্রিত হয়েছে। গ্রাম্য সেটিংয়ের সঙ্গে চরিত্রদের চলাচল, হাওয়ার ভাব বা আলো ছায়ার খেলা বেশ ভালো ছিল। এতেই মনে হয় চরিত্রগুলো কোনো বইয়ের পাতায় নয়, সরাসরি জীবনের মাঝখানে দাঁড়িয়ে আছে। কিন্তু কিছু জায়গায় গতির দিক থেকে একটু মন্থর লাগেছে, বিশেষ করে একাধিক দৃশ্যে যেখানে বাকিটুকু সম্পর্ক ও পরিস্থিতির উন্নয়ন ছিল, সেগুলো একটু দ্রুতকরণে লাভবান হতো। এছাড়া পর্দার সামনে থাকা ওই বিশাল ব্যক্তি চরিত্রটি বেশ মনোযোগ আকর্ষণ করলেও তার অতীত বা ব্যাকস্টোরি বেশ খোলাসা রকম ছিল না, যা হয়তো নাটকটিকে আরও গভীর করে তুলতে পারত। সারাংশে বলতে গেলে এটি একটি দৃশ্যগতভাবে শক্তিশালী গ্রাম্য নাটক, যেখানে সাধারণ মানুষের পরিবেশ এবং দৈনন্দিন সম্পর্ক তালিকাকে নতুন মাত্রায় তুলে ধরা হয়েছে।
যদি গল্পটার রিফাইনমেন্ট একটু ভারসাম্যপূর্ণ হতো, গতিতে একটু তাড়াতাড়ি হতো, চরিত্রদের ভেতরে একটু বেশি আবেগ বা কনফ্লিক্ট থাকতো, তাহলে হয়তো এটি আরও স্মরণীয় হয়ে উঠত। সিমরান বহুদিন ধরে চুপচাপ ভালোবেসে এসেছে তানিয়ার ছেলেকে, কিন্তু তানিয়ার চোখে ভালোবাসা নেই, আছে শুধু টাকা। নিজের ছেলে অসুস্থ হলেও তানিয়া কেবল টাকার হিসেবই করে। সিমরানের বাবা সাদিকুলও অসুস্থ, ছেলেকে বাঁচাতে টাকা দরকার, কিন্তু ঘরে অভাব। অন্যদিকে ইমরানের ভাই আকাশও চেষ্টা করেও টাকা জোগাড় করতে পারে না। পুরো পরিবারে যেন অন্ধকার নেমে আসে। এদিকে সোনালি, অনেক বড় লোকের মেয়ে, তার বাবাকে একদল মস্তান দিনের আলোতে কুপিয়ে হত্যা করে। নিজের জীবন বাঁচাতে সোনালি বৃদ্ধ সেজে রাস্তায় রাস্তায় ঘুরতে থাকে। সে খুঁজছিল এমন একজন মানুষ যে তাকে ভালোবাসবে, তাকে নিরাপত্তা দেবে, আর তার দুঃস্বপ্নের রাতগুলো থেকে মুক্তি দেবে। এই পথেই তার দেখা হয় আকাশের সাথে, একজন শান্ত, ভদ্র, সৎ ছেলের সাথে। সোনালি বৃদ্ধ সেজে রওশানকে জিজ্ঞেস করে আকাশের বাড়ি কোথায়। রওশান দেখিয়ে দিলে সে টাকা দিতে চায়, কিন্তু রওশান নিতে যায় না। কয়েকবার চাপ দিলে রওশান হেসে বলে, দাদি, আর চাপ দিলে কিন্তু গুলি করে দেব। ভয়ে থরথর কাঁপতে কাঁপতে সোনালি সেখান থেকে সরে যায়। বৃদ্ধ সেজে আকাশের বাড়িতে গিয়ে সোনালি বলে, আমাকে বিয়ে করো, আমি তোমাকে অনেক টাকা দেব। আকাশ রাজি হয় না। তার বাড়িতে অভাব, বোনের বিয়ে থেমে আছে, বাবা সাদিকুলের চিকিৎসা হচ্ছে না, সব কিছু ভেঙে পড়ছে। অবশেষে একদিন আকাশ সিদ্ধান্ত নেয়, যদি এই বৃদ্ধাকে বিয়ে করলে বাবা বাঁচে, বোনের বিয়ে হয়, তাহলে এই ত্যাগ সে করবে। সে বিয়ে করে, বাড়ি ফিরে টাকা দিয়ে বাবার চিকিৎসা করায়, বোনের বিয়েও দেয়। সব ঠিকঠাক চলছিল। তারপর আকাশ আবার তার বৃদ্ধ বউয়ের কাছে যায়, কিন্তু দরজা খুলতেই আকাশ অবাক, শিউরে ওঠে। সামনে দাঁড়িয়ে আছে এক অসম্ভব সুন্দরী মেয়ে, চোখে পানি, চুল খোলা, মুখে দাগ, কিন্তু দৃষ্টিটাই গভীর রাগ আর দুঃখ। আকাশ থতমত খেয়ে জিজ্ঞেস করে, আপনি কে? আমার বউ তো বৃদ্ধা। সোনালি ধীরে ধীরে সব খুলে বলে, তার অতীত, তার বাবার মৃত্যু, মস্তানদের ভয় আর তাকে পরীক্ষা করার গল্প। তারপর বলে, আজ থেকে সব সম্পত্তি তোমার, তুমি পরীক্ষায় পাশ করেছ। একটা ফাইল আকাশের হাতে তুলে দেয়। ঠিক সেই সময় ৪-৫ জন মস্তান ঢুকে পড়ে ঘরে। চিৎকার, ভয়, ছুরি, আলো, দরজা ভাঙার শব্দ। সোনালীকে মেরে ফেলতে এগিয়ে আসে তারা। কিন্তু তারপর কি হয়? আকাশ কি বাঁচাতে পারে? সোনালী কি বেঁচে যায়? মস্তানরা কি আবার আক্রমণ করবে? নাকি এখানেই গল্পের সবচেয়ে বড় টুইস্ট লুকিয়ে আছে? এই নাটকটি শুরুতেই দর্শকের মন আকর্ষণ করেছে তার পরিবেশ ও চরিত্র গঠন দিয়ে। গ্রামের দুপুরবেলার দৃশ্যবিন্যাস খুবই পরিবেশ আর সময়োপযোগী। তীব্র সূর্যালোকে ধরা পড়ে এক প্রকার স্থবিরতা ও উত্তেজনা, যা নাটকের প্রেক্ষাপটকে বাস্তব করে তোলে। চরিত্র অবলায়মান রূপে ঠিক করে দেখা গেছে। প্রধান চরিত্রর হালকা খুঁটিনাটি নির্দিষ্টভাবে ফুটে উঠেছে, যেমন বিশাল আকৃতির মানুষ বাঁশ হাতে বসে থাকা, পাশি স্ত্রী, লাল শাড়িতে এসে কথা বলা। এসব ছোটখাটো টুকরো নাটককে সাধারণ থেকে উঠে এনে করেছে। ডায়ালগের ক্ষেত্রে বাংলা ভাষার ব্যবহার সাবলীল ছিল। আজকে যে আমার বাপ আসবো ঘরে, তো কোনো বাজার নাই, যাও মাছ কিনে নিয়ে আসো। এই লাইনটি মাধ্যমিক হলেও বাস্তব জীবনের সাথে সংযোগ তৈরি করেছে এবং নাটকে একটু টান সৃষ্টি করেছে। চিত্রনাট্যে দৃশ্য ও বাতাবরণ ভালোভাবে সংমিশ্রিত হয়েছে। গ্রাম্য সেটিংয়ের সঙ্গে চরিত্রদের চলাচল, হাওয়ার ভাব বা আলো ছায়ার খেলা বেশ ভালো ছিল। এতেই মনে হয় চরিত্রগুলো কোনো বইয়ের পাতায় নয়, সরাসরি জীবনের মাঝখানে দাঁড়িয়ে আছে। কিন্তু কিছু জায়গায় গতির দিক থেকে একটু মন্থর লাগেছে, বিশেষ করে একাধিক দৃশ্যে যেখানে বাকিটুকু সম্পর্ক ও পরিস্থিতির উন্নয়ন ছিল, সেগুলো একটু দ্রুতকরণে লাভবান হতো। এছাড়া পর্দার সামনে থাকা ওই বিশাল ব্যক্তি চরিত্রটি বেশ মনোযোগ আকর্ষণ করলেও তার অতীত বা ব্যাকস্টোরি বেশ খোলাসা রকম ছিল না, যা হয়তো নাটকটিকে আরও গভীর করে তুলতে পারত। সারাংশে বলতে গেলে এটি একটি দৃশ্যগতভাবে শক্তিশালী গ্রাম্য নাটক, যেখানে সাধারণ মানুষের পরিবেশ এবং দৈনন্দিন সম্পর্ক তালিকাকে নতুন মাত্রায় তুলে ধরা হয়েছে। যদি গল্পটার রিফাইনমেন্ট একটু ভারসাম্যপূর্ণ হতো, গতিতে একটু তাড়াতাড়ি হতো, চরিত্রদের ভেতরে একটু বেশি আবেগ বা কনফ্লিক্ট থাকত, তাহলে হয়তো এটি আরও স্মরণীয় হয়ে উঠত। সিমরান বহুদিন ধরে চুপচাপ ভালোবেসে এসেছে তানিয়ার ছেলেকে, কিন্তু তানিয়ার চোখে ভালোবাসা নেই, আছে শুধু টাকা। নিজের ছেলে অসুস্থ হলেও তানিয়া কেবল টাকার হিসেবই করে। সিমরানের বাবা সাদিকুলও অসুস্থ, ছেলেকে বাঁচাতে টাকা দরকার,
কিন্তু ঘরে অভাব। অন্যদিকে ইমরানের ভাই আকাশও চেষ্টা করেও টাকা জোগাড় করতে পারে না। পুরো পরিবারে যেন অন্ধকার নেমে আসে। এদিকে সোনালি, অনেক বড় লোকের মেয়ে, তার বাবাকে একদল মস্তান দিনের আলোতে কুপিয়ে হত্যা করে। নিজের জীবন বাঁচাতে সোনালি বৃদ্ধ সেজে রাস্তায় রাস্তায় ঘুরতে থাকে। সে খুঁজছিল এমন একজন মানুষ যে তাকে ভালোবাসবে, তাকে নিরাপত্তা দেবে আর তার দুঃস্বপ্নের রাতগুলো থেকে মুক্তি দেবে। এই পথেই তার দেখা হয় আকাশের সাথে, একজন শান্ত, ভদ্র, সৎ ছেলের সাথে। সোনালি বৃদ্ধ সেজে রওশানকে জিজ্ঞেস করে আকাশের বাড়ি কোথায়। রওশান দেখিয়ে দিলে সে টাকা দিতে চায়, কিন্তু রওশান নিতে যায় না। কয়েকবার চাপ দিলে রওশান হেসে বলে, দাদি, আর চাপ দিলে কিন্তু গুলি করে দেব। ভয়ে থরথর কাঁপতে কাঁপতে সোনালি সেখান থেকে সরে যায়। বৃদ্ধ সেজে আকাশের বাড়িতে গিয়ে সোনালি বলে, আমাকে বিয়ে করো, আমি তোমাকে অনেক টাকা দেব। আকাশ রাজি হয় না। তার বাড়িতে অভাব, বোনের বিয়ে থেমে আছে, বাবা সাদিকুলের চিকিৎসা হচ্ছে না। সব কিছু ভেঙে পড়ছে। অবশেষে একদিন আকাশ সিদ্ধান্ত নেয়, যদি এই বৃদ্ধাকে বিয়ে করলে বাবা বাঁচে, বোনের বিয়ে হয়, তাহলে এই ত্যাগ সে করবে। সে বিয়ে করে, বাড়ি ফিরে টাকা দিয়ে বাবার চিকিৎসা করায়, বোনের বিয়েও দেয়। সব ঠিকঠাক চলছিল। তারপর আকাশ আবার তার বৃদ্ধ বউয়ের কাছে যায়। কিন্তু দরজা খুলতেই আকাশ অবাক, শিউরে ওঠে। সামনে দাঁড়িয়ে আছে এক অসম্ভব সুন্দরী মেয়ে। চোখে পানি, চুল খোলা, মুখে দাগ, কিন্তু দৃষ্টিটাই গভীর রাগ আর দুঃখ। আকাশ থতমত খেয়ে জিজ্ঞেস করে, আপনি কে? আমার বউ তো বৃদ্ধা। সোনালি ধীরে ধীরে সব খুলে বলে, তার অতীত, তার বাবার মৃত্যু, মস্তানদের ভয় আর তাকে পরীক্ষা করার গল্প। তারপর বলে, আজ থেকে সব সম্পত্তি তোমার, তুমি পরীক্ষায় পাশ করেছ। একটা ফাইল আকাশের হাতে তুলে দেয়। ঠিক সেই সময় ৪-৫ জন মস্তান ঢুকে পড়ে ঘরে। চিৎকার, ভয়, ছুরি, আলো, দরজা ভাঙার শব্দ। সোনালিকে মেরে ফেলতে এগিয়ে আসে তারা। কিন্তু তারপর কি হয়? আকাশ কি বাঁচাতে পারে? সোনালি কি বেঁচে যায়? মস্তানরা কি আবার আক্রমণ করবে? নাকি এখানেই গল্পের সবচেয়ে বড় টুইস্ট লুকিয়ে আছে? এই নাটকটি শুরুতেই দর্শকের মন আকর্ষণ করেছে তার পরিবেশ ও চরিত্র গঠন দিয়ে। গ্রামের দুপুরবেলার দৃশ্যবিন্যাস খুবই পরিবেশ আর সময়োপযোগী। তীব্র সূর্যালোকে ধরা পড়ে এক প্রকার স্থবিরতা ও উত্তেজনা, যা নাটকের প্রেক্ষাপটকে বাস্তব করে তোলে। চরিত্র অবলায়মান রূপে ঠিক করে দেখা গেছে। প্রধান চরিত্রর হালকা খুঁটিনাটি নির্দিষ্টভাবে ফুটে উঠেছে, যেমন বিশাল আকৃতির মানুষ বাঁশ হাতে বসে থাকা, পাশি স্ত্রী, লাল শাড়িতে এসে কথা বলা। এসব ছোটখাটো টুকরো নাটককে সাধারণ থেকে উঠে এনে করেছে। ডায়ালগের ক্ষেত্রে বাংলা ভাষার ব্যবহার সাবলীল ছিল। আজকে যে আমার বাপ আসবো ঘরে, তো কোনো বাজার নাই, যাও মাছ কিনে নিয়ে আসো। এই লাইনটি মাধ্যমিক হলেও বাস্তব জীবনের সাথে সংযোগ তৈরি করেছে এবং নাটকে একটু টান সৃষ্টি করেছে। চিত্রনাট্যে দৃশ্য ও বাতাবরণ ভালোভাবে সংমিশ্রিত হয়েছে। গ্রাম্য সেটিংয়ের সঙ্গে চরিত্রদের চলাচল, হাওয়ার ভাব বা আলো ছায়ার খেলা বেশ ভালো ছিল। এতেই মনে হয় চরিত্রগুলো কোনো বইয়ের পাতায় নয়, সরাসরি জীবনের মাঝখানে দাঁড়িয়ে আছে। কিন্তু কিছু জায়গায় গতির দিক থেকে একটু মন্থর লাগেছে, বিশেষ করে একাধিক দৃশ্যে যেখানে বাকিটুকু সম্পর্ক ও পরিস্থিতির উন্নয়ন ছিল, সেগুলো একটু দ্রুতকরণে লাভবান হতো। এছাড়া পর্দার সামনে থাকা ওই বিশাল ব্যক্তি চরিত্রটি বেশ মনোযোগ আকর্ষণ করলেও তার অতীত বা ব্যাকস্টোরি বেশ খোলাসা রকম ছিল না, যা হয়তো নাটকটিকে আরও গভীর করে তুলতে পারত। সারাংশে বলতে গেলে এটি একটি দৃশ্যগতভাবে শক্তিশালী গ্রাম্য নাটক, যেখানে সাধারণ মানুষের পরিবেশ এবং দৈনন্দিন সম্পর্ক তালিকাকে নতুন মাত্রায় তুলে ধরা হয়েছে। যদি গল্পটার রিফাইনমেন্ট একটু ভারসাম্যপূর্ণ হতো, গতিতে একটু তাড়াতাড়ি হতো, চরিত্রদের ভেতরে একটু বেশি আবেগ বা কনফ্লিক্ট থাকত, তাহলে হয়তো এটি আরও স্মরণীয় হয়ে উঠত।